হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকার গুরুকুল। তো এসএসসি এমটিএস 2025কে টার্গেট করে যে আমরা টপ 500 প্লাস ম্যাথের যে সিরিজটা শুরু করছিলাম, তার আজকে আমাদের সেকেন্ড নাম্বার ক্লাস। ঠিক আছে, এটা আমাদের সিলেকশন সিরিজের আমাদের প্র্যাকটিস সেট হবে। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, এ একটি কাজ 28 দিনে করতে পারে, বি এর চেয়ে 68% বেশি দক্ষ, বি একই কাজটি করতে কতদিন সময় নেয় তা নির্ণয় করো। ঠিক আছে, একটু টাইম দিচ্ছি, 30 সেকেন্ড মতো সলভ করার চেষ্টা করো। ওকে, চলো শুরু করি। দেখো, এ একটা কাজ 28 দিনে করে, বি এর চেয়ে 68% বেশি দক্ষ। তাহলে বি বেশি দক্ষ কার থেকে? এর থেকে। তাহলে এর এফিসিয়েন্সি আমি যদি 100 মিনিট ধরে নিই, তাহলে বি কত? 100 থেকে 68% বেশি দক্ষ। 100 68% কত? 68। তাহলে 100 থেকে 68 বেশি মানে 168 ওর এফিসিয়েন্সি হবে। ওকে, এবার দেখো আমাদের ফর্মুলা আছে m1d1 সমান সমান m2d2। m1 মানে যার এফিসিয়েন্সি ইন্টু দিন সংখ্যা। এর ক্ষেত্রে বলছি এর এফিসিয়েন্সি 100 ইউনিট, সে একটা কাজ কয় দিনে করে? 28 দিনে করে। সেই কাজটাই বি করবে, মানে 168 এফিসিয়েন্সি নিয়ে কত দিনে করবে আমি জানি না, ডি টুর ভ্যালু ডি2 রাখছি। ওকে, এখান থেকে যদি কাটাকাটি করি, কত দিয়ে কাটবো? 14 কে 14, 14 দুগুনি 28, তাহলে 28 দিয়ে করলে 6 8 48, 4 6 দুগুনি 12, 13 14 15 16, পুরোটা 6 বারে কেটে যায়। দিয়ে কাটাকাটি করলে 2 দিয়ে 3 দুগুনি 6, 50 দুগুনি 100, তাহলে অ্যান্সার 50/3 দিন সময় লাগবে ডি2। তাহলে যদি এ একটা কাজ 28 দিনে করতে পারে, তাহলে বি সেই কাজটা করবে 50/3 দিনে, মানে 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, এম এর কত মানের জন্য 58524 এম 9 দ্বারা বিভাজ্য হবে? ওকে, ট্রাই করো যে এম এর কোন মানটা বসালে 58524 এম যে সংখ্যাটা হবে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, দেখো 9 দ্বারা যেই সংখ্যাটা বিভাজ্য হয় তার ডিজিটাল সাম আমরা বের করব। ডিজিটাল সাম যেটা হবে মানে অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কগুলির সমষ্টি যেটা হবে সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, এবার ডিজিটাল সামের ক্ষেত্রে আমরা কি করি, একদম শর্টকাটে কি করি, যেখানে আমি 9 পাই সেটাকে আমরা বাদ দিয়ে দিই, মানে ইগনোর করে দিই। ওকে, এবার দেখো এখান থেকে কি হবে, 5 4 4 9 কেটে গেল, 8 আর 2 কত 10 আর 5 কত 15। 15-র সাথে এম যোগ করলে সেটা 9-এর একটা গুণিতক হবে, মানে 9-এর একটা মাল্টিপল হবে। 15 থেকে বড় 9-এর মাল্টিপল কে আছে? 18 আছে। তাহলে 15-র সাথে কত যোগ করলে 18 হয়? 3 যোগ করলে 18 হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হবে 2 নম্বর অপশন সঠিক উত্তর। মানে সংখ্যাটা আমাদের হবে 5 8 5 2 4, তারপরে কি এম এর জায়গায় 3 বসালাম। এবার এদের তুমি সাম করো, 8 5 13, 13 5 18, 18 আর 2 20, 20 আর 4 কত 24, 24 আর 3 কত 27। 27 যে সংখ্যাটা দেখো সেটা 9-এর গুণিতক। যেহেতু ডিজিটাল সাম আমাদের 27 এলো, অবশ্যই সংখ্যাটা আমাদের 9 দ্বারা ভাগ যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, সর্বনিম্ন কোন সংখ্যাটি 27 36 56 12 এবং 10 দ্বারা বিভাজ্য? অপশন আছে 7560, 8584, 5953, 7694। ওকে, দেখো সর্বনিম্ন কোন সংখ্যাটা এত 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 দ্বারা বিভাজ্য। তাহলে যখন আমাকে সর্বনিম্ন কোনো সংখ্যা কোনো নাম্বার দ্বারা বিভাজ্য বের করতে হয় তখন আমরা কি করি? লসাগু করি, এলসিএম করি। তাহলে এই যে 5টা সংখ্যা আছে, এই 5টা সংখ্যা যদি তুমি এলসিএম করো তাহলে তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু আমরা এলসিএম করবো না, কারণ এটা একদম একটা ইজি কোশ্চেন, এটা মানে উইদিন সেকেন্ডে করার দরকার। দেখো, এলসিএম সবসময় প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য।
এই সংখ্যাগুলো কোন একটা সংখ্যাকে ভাগ করে, তার মানে কি ওই যে সংখ্যাটাকে ভাগ করছে সেই সংখ্যাটা এই সবকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এদের মধ্যে কোন একটা মানে এদের এলসিএম যেটা হবে সেটা সবকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, সেটা 27 দ্বারাও ভাগ যাবে, 36 দ্বারাও ভাগ যাবে, 56 দ্বারাও ভাগ যাবে, 12 দ্বারাও ভাগ যাবে, 10 দ্বারাও ভাগ যাবে। 10 দ্বারা কোন সংখ্যা ভাগ যায়? যার লাস্টের ডিজিটটা 0 হবে, তাহলে 1 নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। এখানে 4 আছে, 3 আছে, 4 আছে, কোনোটাই আমাদের 10 দ্বারা ভাগ যায় না। ঠিক আছে, তার মানে কারেক্ট অ্যান্সার 1 নম্বর অপশন। এলসিএম বের করার এখানে দরকারই নেই। ঠিক আছে, আমরা ইউনিট ডিজিট দিয়ে অঙ্কটাকে করতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তিনটি সংখ্যার অনুপাত 6, 8, 9। যদি তিনটি সংখ্যার যোগফল 460 হয় তাহলে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত, মানে সব থেকে লার্জেস্ট নাম্বার কত? ওকে, ট্রাই করো। ওকে, আচ্ছা, তিনটি সংখ্যার অনুপাত আছে 6:8:9। আমি ধরে নেবো প্রথম সংখ্যাটা 6 ইউনিট, পরের সংখ্যাটা 8 ইউনিট, লাস্টের সংখ্যাটা 9 ইউনিট। তাহলে তিনটে সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 9 আর 8 17, 17 আর 6 কত? 23 ইউনিটের। তাহলে 23 ইউনিট হচ্ছে সমষ্টি পেলাম সংখ্যাগুলোর, আর অ্যাকচুয়াল সংখ্যাগুলোর সমষ্টি 460 দিয়ে দিয়েছে। তাহলে 23 ইউনিটের ভ্যালু 460, 1 ইউনিটের ভ্যালু 23 দুগুণে 46 20। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, আমাকে বলেছে বৃহত্তম সংখ্যা কোনটা। তাহলে বলো 6 ইউনিট বড় নাকি 8 ইউনিট বড় নাকি 9 ইউনিট বড়? সব থেকে বড় 9 ইউনিট। তাহলে আমাকে 9 এর ভ্যালু বের করতে হবে। 9 দুগুণে কত? 18, মানে 180 আমার হচ্ছে সব থেকে বড় নাম্বার। 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন করো। একটি জিনিসের চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্য যথাক্রমে 7,600 টাকা এবং 6,688 টাকা। ছাড়ের শতাংশ নির্ণয় করো। 8, 12, 10, 16 কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? ওকে, দেখো, 7,600 টাকা জিনিসকে আমি 6,688 টাকায় বিক্রি করেছি। তাহলে ডিসকাউন্ট কত? 2, এটা 1, এটা 9, 912 টাকা আমার ডিসকাউন্ট দিয়েছে। 912 টাকা ডিসকাউন্ট দিয়েছে কার ওপর? আমার ডিসকাউন্টের চিহ্নিত মূল্যের উপর, মানে 7,600-র উপর। তাহলে ডিভাইডে 7,600 ইন্টু আমার কত পার্সেন্টেজ, ইন্টু 100%, 0,000 কেটে গেল। এইবার আমার কথা, এইবার আমরা দেখি 912-কে আমি যদি 76 দিয়ে ভাগ করি কত হবে। দেখো, 76-কে 10 দিয়ে গুণ করলে 760 হয়, তার মানে অবশ্যই 912টা 760-এর থেকে বড়, তার মানে 10-এর থেকে বড় নাম্বার হবে। তাহলে অপশন টেস্ট করি, 1 নাম্বার হবে না, 3 নাম্বার হবে না। এবার 2 আর 6 কোনটা হবে আমি দেখি। দেখো, 76-কে আমি যদি 2 নাম্বার অপশন দিয়ে গুণ করি, তাহলে দেখো 6 দুগুণি 12, ইউনিট ডিজিট 2 আসছে। কিন্তু যদি 76-কে 16 দিয়ে গুণ করি, তাহলে 6 6 36, ইউনিট ডিজিট আমার 6 আসছে। আমাকে আনতে হবে 912। তার মানে 76 দিয়ে যদি আমি 900-কে ভাগ করি, আমার 12ই আসার কথা। তাহলে কারেক্ট অ্যান্সার 12 হবে। 76-কে যদি আমি 912 দিয়ে ভাগ করি, উল্টো বললাম, 912-কে যদি আমি 76 দিয়ে ভাগ করি তাহলে আমার 12ই আসবে। কারণ যখন ভাগ করবো যেটা ভাগফল সেটাই আমাদের অপশনে দেওয়া আছে। তাহলে 12 আর 16 আমি কমন পাচ্ছি, 12ই হবে। 16 কেন হবে না? 16 দিয়ে আমি যদি 76-কে গুণ করি, ইউনিট ডিজিট 6 6 36 আসছে। তাহলে 912 আমাদের সঠিক উত্তর। সরি, 12 আমাদের কারেক্ট অ্যান্সার, যে 12% আমি ডিসকাউন্ট দিয়েছি। তোমরা যদি এখান থেকে কাটাকাটি করো, তাহলে কাটাকাটি যদি করতে চাই আমি, নর্মালি ভাগই করে দেখতে পারো। 76 76, 6 আর 5 11, 152, 6 দুগুণে 12, 2 হাতে গায়ে, 7 দুগুণে 14 15। এই যে 12 আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। 4,500 ভাগ 9 যোগ 1,800 গুণ 2 মাইনাস 310 গুণ 3 গুণ 7 এর মান কত? 4,500 ভাগ 9 যোগ 1,800 গুণ 2 মাইনাস 310 গুণ 7 এর মান আমাদের কত হবে?
ওকে চলো শুরু করি। দেখো 4500-কে 9 দিয়ে ভাগ করলে 5×9 = 45, 500 আসে, যোগ 1800-কে 2 দিয়ে গুণ করলে 18 দুগুণে 3600 আসে, মাইনাস 310-কে 7 দিয়ে করলে 7×10 = 70, 3×7 = 21, 22170 আসে। ওকে, 36-এর সাথে 500 যোগ করলে মানে 3600-এর সাথে 500 যোগ করলে 4100 আসে। তার থেকে বাদ যাবে 2170। আমাকে বিয়োগ ফিয়োগ করার দরকার নেই, কারণ 0 থেকে 0 বাদ দিলে 0 হয়। ইউনিট ডিজিট শুধুমাত্র 3 নাম্বার অপশনের সাথে মিলছে, আর কোনটার সাথে মিলছে না, তাহলে চোখ বন্ধ করে 3 নাম্বার অপশন। আমাকে আর বিয়োগ করার দরকারই নেই। ইউনিট ডিজিট প্রথমে 1 আছে, 5 আছে, 5 আছে, 1 5 তো কোথাও আসছে না, 0 থেকে 0 বাদ দিলে 0 হয়, তাহলে 0 কারেক্ট অ্যান্সার। তাও একবার একটু বিয়োগটা করেই নি। 10 থেকে 7 বাদ দিলে 3, এটা 2 হয়ে গেল, 2 মানে 9, আর এটা কত হয়ে গেল, 3 হয়ে গেল, 3 মানে 1, 1930 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটা সিম্পলিফিকেশন বলেছে। ওকে, ফার্স্ট ঠিক আছে 5 × 5 + 5 - 5 × 5, দেখতেই পাচ্ছ তোমরা, এটা রিপিট করলাম না। এটার অ্যান্সার কত হবে, চলো সলভ করো। ওকে, আচ্ছা দেখো, সবার আগে আমাদের ব্র্যাকেটের কাজ হয়, ব্র্যাকেটের মধ্যে অফের কাজ হয়, অফের পরে ডিভিশনের কাজ হয়, ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন হয়। এবার প্রথমে দেখো এখানে কি মাল্টিপ্লাই আছে, প্লাস আছে, মাইনাস আছে, মাল্টিপ্লাই আছে, এখানে ডিভিশনও নেই, অফও কিছু নেই। তাহলে সবার আগে কি মাল্টিপ্লাই গুলো সবার আগে হবে। কত, 5 × 5 = 25, এটাও 5 × 5 = কত, 25, এটাও কত, 5 × 5 = 25। তাহলে আছে 25, 5, 25 + 5 - 25 + 5 - 25। ওকে, 25-এর সাথে -25 কেটে যায়, 5 আর 5-এ হয়ে যায় 10, 10 থেকে 25 বাদ দিলে কত, -15, তাই তো। 10 থেকে আমি যদি 25 মাইনাস করি -15, যোগ আছে কি 5 × 5 = কত, 25 আছে। এবার 25-এর পর এখানে ভাগ চিহ্ন দিয়ে 5 অফ 2 + 3 আছে। আচ্ছা, এখান থেকে যদি আমি সলভ করি, 2 আর 3 যদি যোগ করি, 3 4 5, 5 হচ্ছে, তাহলে 5 অফ 5, 5 অফ 5 মানে 5 × 5 = 25, এর আগে ভাগ চিহ্ন আছে, তাহলে 25/25, কাটাকাটি করলে 1, তাহলে -15 + 1 মানে অ্যান্সার কত, -14। আচ্ছা, এটা তাহলে অপশানে নেই, তাহলে হয়তো কোশ্চেনে কোথাও এরর আছে বা অপশন তোমাদের নেই, অ্যান্সার -14 হবে। ঠিক আছে, হয়তো কোশ্চেনে কোথাও প্লাস মাইনাস হয়তো গন্ডগোল থাকতে পারে। ঠিক আছে, ক্লিয়ার। চল নেক্সট কোশ্চেন। 2^3 × 3^3 × 5² × 7², কমা 2^4 × 3² × 5³ × 7², কমা 3 × 5 × 7 × 11, এদের গসাগু নির্ণয় করো। এই যে তিনটে সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এই তিনটে সংখ্যার গসাগু কত হবে বের করো। ওকে, শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টে দেখো, সব কটার মধ্যে আমরা কমন খুঁজবো। ওকে, তিনটে যে জিনিস, এটা একটা জিনিস, এটা একটা জিনিস, এটা একটা জিনিস। এবার দেখো একটা জিনিস তুমি দেখে বুঝতে পারছো, সব থেকে এখানে ছোট কে আছে, এই যে এটা, মানে পাওয়ারের দিক থেকে, আমি শুধু পাওয়ারের দিক থেকে বলছি, পাওয়ার সব থেকে কম এটা আছে, তাহলে গসাগু হলে এর মধ্যে থেকেই কোনো না কোনো একটা গসাগু হবে। এবার দেখো 3 প্রত্যেকের মধ্যে আছে, এই যে 3 আছে, এই যে 3 আছে, এই যে 3 আছে, তাহলে 3 লিখলাম, গুণ 5ও, এখানে একটা 5, এখানে 3টে 5, এখানে 2টো 5, তাহলে একটা 5 আছে, গুণ এখানে একটা 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 7, তাহলে 5 7 35, 35-কে 3 দিয়ে গেলে 3 3 90, 3 5 15, 105, তাহলে গসাগু হয়ে গেল আমাদের 105, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন করো। প্রথম 9টি অখণ্ড অখণ্ড সংখ্যার গড় কত।
ওকে, শুরু করা যাক। আচ্ছা, 9টা অখণ্ড সংখ্যা বলেছে। অখণ্ড সংখ্যা আমাদের কি থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হয়ে গেল 9টা অখণ্ড সংখ্যা। 1 থেকে 8 পর্যন্ত 8টা সংখ্যা, একটা 0 মিলে আমার 9টা অখণ্ড সংখ্যা হলো। এবার দেখো, অনেকে এটা এভাবেও করে যে 1 থেকে 8 পর্যন্ত যোগ করলাম, যেটা যোগফল বেরোলো তাকে 9 দিয়ে ভাগ করলাম, কারণ 9টা সংখ্যার গড় বলেছে। ঠিক আছে? এবার একটা কথা আমি বলি, এটা দেখো অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে। 0 থেকে 1 এক ডিফারেন্স, 1 থেকে 2 এক ডিফারেন্স, 2 থেকে 3 এক ডিফারেন্স, এক ডিফারেন্স, এক ডিফারেন্স, এরকম করে এক 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 করে ডিফারেন্স রয়েছে। তাহলে যখন আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কোনো সংখ্যা থাকে, তার গড় কোনটা হয়? ঠিক মাঝের সংখ্যা হয়। তাহলে এখানে মাঝের সংখ্যা কোনটা হচ্ছে? 4 আমাদের মাঝের সংখ্যা। কেন? 4-এর বাঁ দিকেও 4টে সংখ্যা আছে, 4-এর ডান দিকেও 4টে সংখ্যা আছে। তাহলে আমার মাঝের সংখ্যাটা হলো 4। এটাই আমাদের কি হবে? এটাই আমাদের মিন হবে বা অ্যাভারেজ হবে। তাহলে কারেক্ট অ্যান্সার 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন করো। যখন একটি সংখ্যার 80% 80 এর সাথে যোগ করা হয়, তখন ফলাফলটি একই সংখ্যা হয়। তাহলে সংখ্যাটি নির্ণয় করো। কত হবে? 420, 380, 320 নাকি 400? ওকে, দেখো এখানে কি বলেছে, একটি সংখ্যার 80% এর সাথে। আচ্ছা, সংখ্যা সবসময় একটা সংখ্যা নিজে 100% হয়। এই 100% এর 80% এর সাথে 80% এর সাথে আমি যদি 80 যোগ করি, তাহলে ফলাফল হিসেবে একই সংখ্যা পাবো, মানে 100%টাই পাবো। কোনো একটা সংখ্যা 100% হয়, তার 80% এর সাথে যখন আমি 80 যোগ করবো, তাহলে আমি সেই সংখ্যাটাই পাবো, 100%ই পাবো। ওকে, এবার বলো, কোন সংখ্যার 80% এর সাথে সেই সংখ্যার আমি যদি একমাত্র 20% যোগ করি, তাহলেই আমি 100% পাই। কোনো একটা সংখ্যার 80% নিলা, আর তার সাথে সেই সংখ্যাটাই 20% যদি যোগ করো, তাহলেই তো 80 আর 20 মিলে 100% হয়। তাহলে এই যে 80টা আছে, সেটা হচ্ছে মূল সংখ্যার 20%। তাহলে কাটাকাটি করলে 20 দিয়ে 4 সমান সমান 1%, মানে 1%-এর ভ্যালু আমার 4। আমাকে বলেছে সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটা কি হয়? সংখ্যা 100% হয়। তাহলে 100% সমান সমান 400। তাহলে সঠিক উত্তর 400, মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একটি অশূন্য সংখ্যা এবং তার বর্গের গড় সংখ্যাটির 7 গুণ। তাহলে সংখ্যাটিরও কত? অশূন্য সংখ্যা মানে আমি শূন্য বাদ দিয়ে অন্য এমন একটা সংখ্যা আছে, যেটা সংখ্যা এবং তার বর্গ, যে এই দুটোর জিনিসের যেটা গড় হবে, সেটা মূল সংখ্যার থেকে 7 গুণ হবে। তাহলে মূল সংখ্যাটি কত হবে? 7, 13, 14 নাকি 91? করো। ওকে, চলো শুরু করি। দেখো, একটা সংখ্যা জেনেছি এক্স আর তার বর্গ এক্স স্কোয়ার, এদের গড় কত? যোগ করে 2 দিয়ে ভাগ, সমান সমান মূল সংখ্যাটা এক্স, তার 7 গুণ মানে 7x। আমাকে সংখ্যাটা এক্স এর ভ্যালু বের করতে হবে। ওকে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 7 দুগুণে 14x। ওকে, তাহলে এক্স স্কোয়ার, এই এক্সটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 13x হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 13x হলে একটা এক্স এর সাথে এক্স কেটে দিলে এক্স সমান সমান 13 থাকে। কেন কাটতে পারলাম? কারণ আমাকে অশূন্য সংখ্যা বলেছে, মানে 0 না। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম? 13। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? মূল সংখ্যাটি 13, 2 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট করো। একটি পার্কে রবিবারে গড়ে 420 জন এবং অন্যান্য দিনগুলিতে 120 জন দর্শনার্থী আসেন। রোববার থেকে শুরু করে 30 দিনের মাসে প্রতিদিন গড়ে কতজন দর্শনার্থী আসেন? মানে টোটাল আমার 30 দিনের মাসের গড় জানতে চেয়েছে। করো।
আচ্ছা দেখো, তোমরা যদি একটা ক্যালেন্ডার বের করো যেখানে প্রথম দিন রোববার দিয়ে শুরু হচ্ছে, তাহলে 1 তারিখ, যদি আমি সানডেটাই বিচার করি, 1 তারিখ সানডে, তার সাথে সাহায্য করো 8 তারিখ সানডে, তার সাথে সাহায্য করো 7, 14, 15, 15 তারিখ সানডে, তার সাথে সাহায্য করো 22 তারিখ সানডে, তার সাথে সাহায্য করো 29 তারিখ সানডে। বাকি দিনগুলো তোমাদের, বাকি যে দিনগুলো থাকবে সেটা তোমাদের বাকি দিন হবে আর কি। তাহলে সানডে তুমি কটা পাচ্ছ? 1, 2, 3, 4, 5টা, 5টা সানডে। প্রতিদিন যদি গড়ে 420 জন করে আসে, তাহলে টোটাল আবার 5 দিনে কতজন আসবে? 5 × 420 জন, যোগ 30 দিনের মধ্যে 5 দিন রোববার পড়েছে, তাহলে বাকি 25 দিন আমার অন্যান্য দিন পড়বে। বাকি দিনগুলোতে কত করে গড়ে লোক আসে? 120 জন করে, তাহলে 25 দিনে কত আসবে? 25 × 120। পুরো মাসের যদি গড় বের করি, এই সমষ্টিটাকে আমরা কত? 30 দিয়ে ভাগ করব। 30 দিয়ে যদি ভাগ করি, দেখো 0 0 0 কেটে যায়, কারণ যোগ আছে ওপরে, জন্য দুটো থেকেই কাটলাম। 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে করলে 3 1 কে 3, 3 4 12, আর 3 দিয়ে 3 4 12, তাহলে 5 14 70 প্লাস 4 25 100, তাহলে অ্যান্সার কত? 170 জন। গড়ে আমার 170 জন করে আসবে। 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। 8 জনের একটি দলের গড় ওজন 70 কেজি। নতুন একজন ব্যক্তি দলে যোগদানের পর গড় ওজন 72 কেজি হয়ে যায়, তাহলে নতুন ব্যক্তির ওজন কেজিতে কত? ওকে দেখো, 8 জনের গড় ওজন আছে 70 কেজি। যখন একজন নতুন জয়েন করেছে, মানে নতুন একজন দলে যোগ করেছে, তখন আমার কি মেম্বার সংখ্যা 9 জন হয়ে গেছে। এদের গড় ওজন 72 কেজি, তাহলে গড় কত বেড়েছে? 2 কেজি করে বেড়েছে। 2 কেজি করে যদি গড় বাড়ে, তাহলে 9 জনের সমষ্টিতে 9 দুগুণি 18 কেজি বৃদ্ধি পেয়েছে। 8 জনের গড় ওজন 70 কেজি, 9 জনের গড় ওজন 72 কেজি, 2 কেজি বৃদ্ধি পেয়েছে, তাহলে 9 জনের সমষ্টিতে 9 দুগুণে 18 কেজি বৃদ্ধি পেয়েছে। ওকে, এই যে 18 কেজি বৃদ্ধি পেয়েছে, কেন বৃদ্ধি পেয়েছে? কারণ নতুন একজন যে এসছে, সে আগে যে গড় ছিল ওজন, তার থেকে 18 কেজি বেশি নিয়ে এসেছে। তাহলে নতুন জন ব্যক্তির ওজন কত হবে? 70-এর সাথে 18 যোগ, তাহলে অ্যান্সার 88 কেজি। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 38 টাকা কেজি দরের গম এবং 26 টাকা কেজি দরের গম কত অনুপাতে মেশাতে হবে যাতে মিশ্রণটি 39 টাকা কেজি দরে বিক্রি করলে 30% লাভ হয়? বলো, কি অনুপাতে মেশাবো? 1:3, 3:4, 2:3, 1:2? ওকে চলো, দেখো আমার কথা, মিশ্রণ যখন আমি করছি তখন কিন্তু জিনিসটার দাম 39 রুপিস হচ্ছে না। 30% লাভ করলে আমার 39 টাকা হচ্ছে, তার মানে কি মিশ্রণটার দাম আরো কম। এবার আমি যদি ধরে নিই, ধরো মিশ্রণটার দাম আমার X টাকা, তাহলে X টাকার মিশ্রণকে আমি 30% লাভে বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? X এর 130%, যেটার ভ্যালু এখানে 39 দিয়ে দিয়েছে। তাহলে 0 0 কাটলাম, 13 দিয়ে করলে 3 13 39, তাহলে X এর ভ্যালু কত? 3 10 30। তার মানে 30 টাকা হচ্ছে মিশ্রণের দাম। 30 টাকা মিশ্রণের দাম, সেটাকে 39 টাকায় বিক্রি করছি, আমার 30% লাভ হচ্ছে। এবার দুটো যে আমার গমের পরিমাণটা দিয়ে দিয়েছে, মানে 2 জাতের গম দিয়েছে, একটা 38 টাকা কেজি গম, একটা 26 টাকা কেজি গম। এদেরকে যখন মেশাবো, যেই গমটা তৈরি হবে সেই মিশ্রণটার দাম আমার 30 টাকা কেজি হওয়া দরকার, তাহলেই আমি 30% লাভ করলে 39 টাকায় বিক্রি করতে পারবো। তাহলে বিয়োগ করি, 30 থেকে 26 বাদ দিলে 4, আর 38 থেকে 30 বাদ দিলে 8, তাহলে 4:8, মানে 4 1 4, 4 2 8, 1:2 অনুপাতে যদি মেশাই, মানে 4 নাম্বার অপশনের হিসাবে যদি আমি মেশাই, তাহলে 39 টাকা দামে বিক্রি করলে 30% লাভ হবে। তাহলে সঠিক উত্তর 38 টাকা আর 26 টাকা কেজি দরের গমকে 1:2 অনুপাতে মেশাতে হবে। নেক্সট কোশ্চেন।
দুটি সংখ্যার গড় 13.5 এবং তাদের গুণফলের বর্গমূল 6√5, তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। সংখ্যাগুলি কি কি হবে? আচ্ছা দেখো, এখানে দুটি সংখ্যার গড় বলেছে 13.5, দুটো সংখ্যার গড় 13.5, তাহলে দুটো সংখ্যার সমষ্টি কত হবে? এর ডবল হবে, মানে 13 দুগুণে 26, 27, তাই তো? মানে যদি আমি a প্লাস বি বাই 2 এটা সমান সমান 13.5 হয়, তাহলে a প্লাস বি দুটো সংখ্যার সমষ্টি 27 হবে। কোশ্চেনে বলেছে তাদের গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূল মানে a আর b যদি দুটো সংখ্যায় তার গুণফল ab হবে, তার বর্গমূল মানে √ab হবে, এটা হবে 6√5। ঠিক আছে, দেখো এখানে তুমি ডিরেক্টলি অপশন টেস্ট করে কি করে করতে পারবা, দেখো ab এর ভ্যালু 6√5, তার মানে রুটের মধ্যে 5 একটা আমাদের টার্ম আসবে, তার মানে ab এর মধ্যে যে কোনো একটা 5-এর গুণিতক হতে হবে, তাই তো? তুমি 6√5টাকে যদি তুমি একবারে রুটের মধ্যে নিতে চাও তাহলে কি হবে, 6টা বাইরে ছিল, ভেতরে গেলে 6² ইন্টু 5, তাহলে এটাই তো a আর b এর প্রোডাক্ট, √ওভার বাদিকেও আছে, √ওভার ডান দিকেও আছে, তার মানে ab সমান সমান 6² ইন্টু 5। তার মানে বুঝতে পারছো এই যে এবি যে দুটো সংখ্যা আছে তার মধ্যে একটা আমার 5-এর গুণিতক হতে হবে। ঠিক আছে, প্রথম অপশনে দেখো 5-এর কোনো গুণিতক নেই, 3 নম্বর অপশনে 5-এর কোনো গুণিতক নেই, 2 নম্বর অপশন হতে পারে, 4 নম্বর অপশন হতে পারে। এখান থেকে যদি তুমি সিম্পলিফাই করো 6×6 36 ইন্টু 5, তাহলে 5×6 30, 3, 3×5 = 16, 17, 18, 180 আসার কথা। এটা যদি করো 17 আর 10 170 আসে, তাহলে এটা হবে না, 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। বা ডিরেক্ট তোমরা 2 নম্বর অপশন থেকে কি করে করতে পারতা, 2 নম্বর অপশনের 12 আর 15 আছে, √12 ইন্টু 15, 15কে 3×5 15 রেখে যায়, তাহলে 3 কত 36 ইন্টু 5, 36টা রুটের বাইরে আসলে 6×6 36, 6√5, একবারেও তোমরা করতে পারো। তাহলে একটা সংখ্যা 12 হবে, একটা সংখ্যা 15 হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, প্রতি কেজি 250 টাকা দামের কত কেজি চা 400 টাকা দামের 25 কেজি চায়ের সাথে মেশাতে হবে, যাতে মিশ্রণটি 330 টাকা কেজি দরে বিক্রি করলে আমার 10% লাভ হবে? করো, 45, 40, 60 নাকি 50 কেজি, কত হবে অ্যান্সার? ওকে চলো, সেম দেখো কোশ্চেন, মিশ্রণটি 330 টাকা কেজিতে বিক্রি করলে 10% লাভ হবে, তার মানে মিশ্রণটার দাম নিশ্চয়ই 330 টাকা না, মিশ্রণটার দাম যদি x টাকা হয় তার উপর 10% লাভ মানে 110-এ যদি বিক্রি করি তাহলে ওটার দাম 330 হয়, তাহলে এটাতে কাটলে পুরোটা 3 বারে চলে যায়, x সমান সমান 300 টাকা, তার মানে মিশ্রণটার দাম আমার 300 টাকা। এবার আমি করব 250 টাকার একটা মিশ্রণ আছে, 400 টাকার একটা মিশ্রণ আছে, এটাকে মিশিয়ে আমি 300 টাকার মিশ্রণে আনছি, তাহলে এটা করলে 100 আর এটা করলে 50, তাহলে ইস টু করলে 20:1, সরি 5 দিয়ে করলে 2:1, 2:1 অনুপাতে আমি যদি 2:1 অনুপাতে ওটাকে ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, 300 টাকার মিশ্রণ পেয়ে যাচ্ছি, 310 টাকা বিক্রি করলে 10% লাভ হবে। কিন্তু কোশ্চেনে বলেছে 250 টাকার কত কেজি মেশাবো। আচ্ছা, 400 টাকার 25 কেজি বলে দিয়েছে, এখান দিয়ে পাচ্ছি 400 টাকার 1 ইউনিট মেশাচ্ছি। যদি বলি 250 টাকাকে 2 ইউনিট মেশাতাম আর 400 টাকাকে 1 ইউনিট আমি মিশিয়েছি, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমি 25 টাকা কেজি পাচ্ছি, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 25 দুগুণি 50, তাহলে অ্যান্সার কত, যদি 400 টাকা দামের 25 কেজি চা মেশাই তাহলে অবশ্যই আমাকে 250 টাকা দামের 50 কেজি চা মেশাতে হবে, মানে 4 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আছে? 250 টাকা আর 400 টাকার দুটো চাকে মিশিয়ে 300 টাকা এনেছি, 300 টাকা যদি আমি মেশাতে চাই তাহলে 2:1 অনুপাতে আমাকে ওটাকে মেশাতে হবে। 2:1 মানে কি, 400 টাকার যত আমি কেজি আমি চা মেশাবো তার 2 গুণ হচ্ছে 250-র মধ্যে মেশাবো, তাহলে 400 টাকার 25 কেজি মেশালে 250 টাকার আমার 50 কেজি মেশাতে হবে। ওকে ক্লিয়ার? নেক্সট কোশ্চেন,
একটি ট্রেন উত্তর থেকে দক্ষিণ দিকে ছুটে আসে। ওকে, একই দিকে হাঁটতে থাকা রাজ এবং মধুরকে যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে, যাদের গতিবেগ ছিল যথাক্রমে 2 কিলোমিটার পার ঘন্টা এবং 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ট্রেনটি এক্স মিটার লম্বা হলে এক্স এর মান নির্ণয় করো। চলো বের করো। ওকে, শুরু করছি। দেখো, একটা ট্রেন উত্তর দিকে দক্ষিণ দিকে আসছে, আমার অত কিছু দেখারই দরকার নেই কোন দিক থেকে কি আসছে, ঠিক আছে? আমাকে ডিরেকশন জানতে চাইনি, তাহলে ওটা কোনো ব্যাপারই না। আমাকে দেখতে হবে লোক যে হাঁটছে, রাজ আর মধুর যে হাঁটছে, ও কি সেম ডিরেকশনে হাঁটছে নাকি বিপরীত ডিরেকশনে হাঁটছে। কোশ্চেন বলছে একই দিকে হাঁটছে, একই দিকে মানে ট্রেনটা যদি এই ডিরেকশনে যায়, ওরাও হাঁটছে এই ডিরেকশনে। যখন মানে ট্রেনের সাথে কোনো মানুষ, ট্রেনের সাথে কোনো বাইক, ট্রেনের সাথে কোনো গাড়ি সেম ডিরেকশনে যায়, তখন রিলেটিভ স্পিড আমরা কি করি, ট্রেনের থেকে ওর গতিবেগটাকে মাইনাস করি, ঠিক আছে? বা তাদের ডিফারেন্স নিই, এটাও বলতে পারো আমরা ডিফারেন্স নিই। যখন দুটো ট্রেন একই ডিরেকশনে যায়, তখন ট্রেন দুটোর মধ্যে আমরা ডিফারেন্স বের করি, ঠিক আছে? আচ্ছা, এবার যখন একটা মানুষকে একটা ট্রেন অতিক্রম করে, বা একটা লাইট পোস্ট অতিক্রম করে, একটা বাইক অতিক্রম করে, তখন কি ডিস্টেন্সটা আমি ট্রেনের দৈর্ঘ্যটাকেই ধরি, তার মানে এখানে ডিস্টেন্স সবসময় এক্স হবে। ওকে, এইবার কথা, এক্স ডিস্টেন্স অতিক্রম করছে কত বেগে, সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এখানটা ট্রেনের কোনো গতিবেগের কথা বলেছে, মেনশন করেছে? বলেনি, কিন্তু মানুষের গতিবেগের কথা মেনশন করেছে। ট্রেনের গতিবেগ, ট্রেনের স্পিডকে আমি ওয়াই কিলোমিটার পার আওয়ার ধরে নিচ্ছি। ওকে, ট্রেনের গতিবেগ যদি ওয়াই কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এক্স ডিস্টেন্স গেছে ওয়াই মাইনাস 2 কিলোমিটার পার আওয়ার, তো ইন্টু 5/18 গতিবেগে। এটা সমান সমান কি 9 সেকেন্ড। ওয়াই মাইনাস 2 কেন করলাম, কারণ প্রথম যে আছে রাজ, রাজের গতিবেগ 2 কিলোমিটার পার ঘন্টা, ওদের রিলেটিভ স্পিড ওয়াই মাইনাস 2 কিলোমিটার পার ঘন্টা, ওটাকে মিটার পার সেকেন্ড নিলাম ইন্টু 5/18 গতিবেগে, ঠিক আছে? আশা করি এইটুকুনি মানে ফার্স্টলি তোমরা আশা করি করতে পারবা, ঠিক আছে? যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে তো কমেন্টে মেনশন করো, আমি লাইভ ক্লাসে তো ক্লিয়ার করেই দেবো, কিন্তু আশা করা যায় এইটুকুনি ফার্স্ট তোমরা এখন করতে পারো। তাহলে এটা কি হলো, এক্স বাই ওয়াই মাইনাস 2 ইন্টু 5 উপরে 18। আরেকটা গেছে এক্স গেছে ওয়াই মাইনাস 4 কিলোমিটার পার ঘন্টা বেগে ইন্টু 5/18 উপরে, এটার টাইম লেগেছে 10 সেকেন্ড। ওকে, এবার ওয়াই ইন্টু 18/5, এখানে ওয়াই ইন্টু 18/5, সরি এক্স ইন্টু 18/5, ওয়াইটা ভুল হয়ে গেছে, এক্স ইন্টু 18/5 সমান সমান কি 9 ইন্টু ওয়াই মাইনাস 2। আর ডান দিকেও যদি এক্স ইন্টু 18/5 করি, সেটা কি হয়ে যাবে 10 ইন্টু ওয়াই মাইনাস 4। এই 10 ইন্টু ওয়াই মাইনাস 4 আর 9 ইন্টু ওয়াই মাইনাস 2 সেম জিনিস, তাহলে ওটাকে আমি কম্পেয়ার করছি পরের পেজে। 9 ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 10 ইন্টু ওয়াই মাইনাস 4। এটা 9y মাইনাস 9 দুগুণে 18, এটা 10y মাইনাস 4 10 40। 9yটাকে বাঁ দিকে নিয়ে আসি, 40টাকে ডান দিকে নিয়ে আসি, তাহলে 10y থেকে 9y মাইনাস করলে y, আর 40 থেকে 18 মাইনাস করলে 22, তাহলে y এর ভ্যালু কত 22 হয়ে গেল। ওকে, এবার যেখানে খুশি তুমি y এর মান বসিয়ে দাও। এখানে যদি আমি y এর মান বসাই, x ইন্টু 18/5 ইকুয়াল টু 9 ইন্টু y এর মান কত বসাবো 22 বসাবো, তাহলে 22 থেকে 2 বার দিলে 20, 9 দিয়ে করলে 9 দুগুণে 18, 2 দিয়ে করলে 2 10 20, 5 দুগুণে 10, সরি 5 10 50, তাহলে অ্যান্সার কত 50। তাহলে x এর ভ্যালু কত 50, 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। এখানে যদি বসাও x ইন্টু 18/4 ইকুয়াল টু 10 ইন্টু 22 থেকে 4 বার দিলে কত 18 হয়, তাহলে 18 কেটে গেল, সরি এটা নিচে 5 আছে, তাহলে 5 10 কত x সমান 50। তাহলে কারেক্ট অ্যান্সার x মিটার লম্বা যে ট্রেনটা আছে তার দৈর্ঘ্য 50 মিটার। ওকে ফাইন, নেক্সট কোশ্চেন। একজন বিক্রেতা দুধে জল যোগ করে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রি করে 25% লাভ করতে চান, তাহলে মিশ্রণটিতে জল ও দুধের অনুপাত কত হবে? এই কোশ্চেনটা আমরা ডিরেক্টলি ফর্মুলা বলেছি কি 25% লাভ করতে চান, 25% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত 1/4, তার মানে 4 লিটারের যদি আমি দুধ থাকে, আমি 1 লিটারের জল মেশাবো, ওপরেরটা জল মেশাবো, তাহলে ওয়াটারের রেশিও 1 হয়ে যাবে, তাহলে 4:1। কিন্তু কোশ্চেন আমাকে বলেছে জল আর দুধের অনুপাত, তাহলে জলটা আগে যাবে দুধটা পরে যাবে, 1:4, কারেক্ট অ্যান্সার 2 নাম্বার অপশন। এটা ডিরেক্ট ফর্মুলা, প্রচুর দিন আর কি এরকম অঙ্ক করা হয়েছে, ঠিক আছে? নেক্সট, প্রথম 8টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়, এটাও কিছু বলার নেই তোমাদের। কি বলেছিলাম আমি, যদি তোমাকে স্বাভাবিক সংখ্যা দেয় আর প্রথম যদি বলে দেয়
যতগুলো বিজোড় সংখ্যা বলবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। মানে আমরা যদি ফার্স্ট এন ন্যাচারাল অড নাম্বার নিই তাহলে অ্যাভারেজ আমাদের কি এনই হয়। ওকে, তাহলে এখানে 8 অ্যান্সার 8ই হবে। যদি ইভেন নাম্বার নিই তখন +1 হয়, যদি অড নাম্বার নিই যেটা থাকে সেটাই অ্যান্সার হয়। যদি আমরা ইভেন সংখ্যা নিই তখন আমাদের কি হয়, ইভেনের ক্ষেত্রে +1 হয়। ক্লিয়ার? নেক্সট, 240 মিটার লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডের মধ্যে বিপরীত দিকে 4.5 কিলোমিটার/ঘন্টা বেগে আসা একজন মানুষকে অতিক্রম করে, তাহলে ট্রেনের গতি কিলোমিটার/ঘন্টায় কত? এটা ট্রাই করো। ওকে, চলো দেখো এখানে কি বলেছে, ডিস্টেন্স আমার 240 মিটার হবে। কেন? একটা মানুষকে অতিক্রম করছে। যখন আমি এইমাত্রই বললাম একটা ট্রেন যখন একটা মানুষ, একটা লাইট পোস্ট, একটা বাইক কে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্যই যায়। তাহলে ডিস্টেন্স 240 মিটার হয়ে গেল, টাইম 12 সেকেন্ড হয়ে গেল। আচ্ছা এবার কথা, ট্রেনটার গতিবেগ আমি জানি না, ট্রেনের গতিবেগকে কত ধরবো? x কিলোমিটার/ঘন্টা। আর যে মানুষটা হেঁটে আসছে তার গতিবেগ 4.5 কিলোমিটার/ঘন্টা। এবার আমার দেখার বিষয় যে ওরা কি সেম ডিরেকশনে যাচ্ছে নাকি বিপরীত ডিরেকশনে যাচ্ছে। কোশ্চেনে বলেছে দেখো এইখানে 12 সেকেন্ডের মধ্যে বিপরীত দিকে 4.5 কিলোমিটার/ঘন্টা বেগে হেঁটে আসা একজন মানুষকে অতিক্রম করছে। তাহলে ট্রেনটা যদি এরম ডিরেকশনে যায়, মানুষটা এরম ডিরেকশনে আসছে। যখন দুটো বিপরীত ডিরেকশনে যায় তখন আমরা রিলেটিভ স্পিড কি করি? রিলেটিভ স্পিড হয়ে যাবে তাদের সমষ্টি। মানে এটা এত কিলোমিটার/ঘন্টা, মিটার/সেকেন্ড নিলে 5/18 মিটার/সেকেন্ড। তাহলে এবার অ্যাপ্লাই করবো কি হবে, ডিস্টেন্স সমান সমান স্পিড কত আছে 12 ইন্টু, সরি স্পিড না, টাইম কত আছে 12 ইন্টু স্পিড কত আছে এক্স প্লাস 4.5 ইন্টু 5/18। 6 দিয়ে 3 6, 6 দিয়ে 6 দুগুনি 12, 6 দিয়ে 3 6 18, 2 দিয়ে করলে 12 দুগুনি 24, 5 দিয়ে করলে 5 দুগুনি 10, 4 5 24, তাহলে নিচে 3টা ওদিকে গেলে 3 4 12, 1 3 3 6 7, 72 সমান সমান এক্স প্লাস 4.5। 4.5টাকে বাদিকে নিয়ে আসলে মাইনাস হবে। 72 থেকে 4 বাদ দিলে কত হয়? 72 থেকে 4 বাদ দিলে 68, তার থেকেও 0.5 মাইনাস, মানে 67.5। 67.5 মানে কোনটা? 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অথবা ডিরেক্টলি তোমরা বলতে পারো 72 থেকে 5 মাইনাস করলাম 67, 0.5 এক্সট্রা আছে 0.5 বসিয়ে দিলাম 67.5। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। তাহলে নেক্সট কোশ্চেন, সরল সুদে বিনিয়োগ করা অর্থ 12 বছরে 5 গুণ হয়, 27 বছরে কত গুণ হবে? সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। ওকে দেখো, 4 5 গুণ হচ্ছে, যত গুণ হয় তার থেকে 1 মাইনাস করলে তত পার্সেন্ট রিটার্ন পায়। 4 4 সাথে 100, তার মানে 400% রিটার্ন পাচ্ছি। ওকে, যত গুণ হয় তার থেকে 1 কমিয়ে 100 দিয়ে গুণ করে দাও, তত পার্সেন্ট আমরা রিটার্ন পাই। ওকে, কি করে হয় যদি আমি তোমাকে বলি, সিম্পল ভাবে বলে দিচ্ছি। আমি 100 টাকা রেখেছি, সেটা 500 টাকায় পরিণত হয়েছে, তার মানে এই 5 গুণ হয়েছে। রিটার্ন কত? 400 টাকা পেয়েছি, তাহলে 100-র মধ্যে 400 টাকা মানে 400% রিটার্ন। ওকে, 400% রিটার্ন আমি পাচ্ছি 12 বছরে। তাহলে 100% রিটার্ন আমি পাবো কত বছরে? 12/4 3 বছরে। 27 বছরে কত গুণ হবে? ও আচ্ছা, উল্টো কথা বলেছে, তাহলে উল্টে দিচ্ছি। 3 বছরে পাচ্ছি 100% রিটার্ন, তাহলে 27 বছরে পাবো কত? 3 কে 3 নং 27, 9 গুণ, তাহলে ডান দিকে 900% রিটার্ন। তাহলে 900% যদি রিটার্ন পাই তাহলে 10 গুণ টাকা হবে। 3 নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। কি করে? 100 টাকা রেখেছি, 900 টাকা সুদ পেয়েছি, তার মানে 1000 টাকায় পরিণত হয়েছে। মানে 100 টাকাটা 1000 টাকায় হয়েছে, মানে 10 টাইমস হয়েছে। ওকে ক্লিয়ার? বা উল্টোও বলতে পারো 10 গুণ হয়েছে, তাহলে কি 10 গুণের থেকে 1 কম, 900% রিটার্ন পাবো। ঠিক আছে, চল নেক্সট। কিছু টাকায় একই সরল সুদের হারে 6 বছরে 7436 টাকা হয় এবং 10 বছরে 9460 টাকায় পরিণত হয়, তাহলে বার্ষিক সুদের হার কত টাকা?
ওকে, দেখো 10 বছরে একটা টাকা পরিণত হচ্ছে 9,460 টাকা, আর 6 বছরে ওই টাকাটাই 7,436 টাকায় পরিণত হচ্ছে। এখানে সরল সুদ বলেছে, তার মানে এখানে কি আছে, প্রিন্সিপাল প্লাস 10 বছরের ইন্টারেস্ট আছে, সেম নিচে প্রিন্সিপাল প্লাস 6 বছরের ইন্টারেস্ট আছে। তাহলে যদি ওপরটা থেকে নিচেরটাকে মাইনাস করি তাহলে আমি কি পাবো, 4 বছরের ইন্টারেস্ট পাবো, যেটা কত হবে 6 আর 4 10, এটা 4, 4 আর 2 6, 0 7 8 9, 2024 টাকা। তাহলে 1 বছরে কত পাবে, 4 5 20, 0 4 6 24, 506 টাকা। আচ্ছা, 1 বছরে 506 টাকা পাচ্ছি, এটাকে আমি এদিকে লিখে রাখলাম, 506 টাকা পাচ্ছি 1 বছরে। এবার দেখো, একের সাথে কি 10 গুণ করা সোজা নাকি 6 গুণ করা সোজা? অবশ্যই 10 গুণ করা সোজা। 10 গুণ করলে 5,060 হয়ে যাচ্ছে, একদম সিম্পল ব্যাপারে হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 5,060 টাকা পাচ্ছি আমি 10 বছরে কি ইন্টারেস্ট। আর ফার্স্টে দেখো 10 বছরের অ্যামাউন্ট 9,460 টাকা দিয়ে দিয়েছে। তাহলে 9,460 টাকা এই যে অ্যামাউন্ট আছে, এখান থেকে যদি আমি ইন্টারেস্টটা মাইনাস করি, মানে 5,060, 0 0 4 4, এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের প্রিন্সিপাল হয়ে যাবে। এই প্রিন্সিপালের ওপরে আমি 506 টাকা সুদ পাচ্ছি। তাহলে সুদের হার কত, 4400 গুণ করে দিয়ে এটা তাহলে কত হয়ে যাবে, ইন্টু 100%। 0 0 0 0, 11কে 44কে 11 দিয়ে যদি করি 4, আর এটাকে যদি 11 দিয়ে করি 4 গুণ 40, 6 গুণ 66, তাহলে এটা 23, আর এটা আমার কত 2, 23/2 মানে 11 দুগুণি 22, 11.5%, 12 দুগুণি 24, তাহলে 11.5%, মানে 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর, যে বার্ষিক সুদের হার আমার কত 11.5% হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। যদি একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে একটি যোগফল দ্বিগুণ হয়, তাহলে ওই একই সুদের হারে যোগফলটি 8 গুণ হবে কত বছরে? ওকে, দেখো সেম টাইপেরই কোশ্চেনটা হয়ে গেছে। 10 বছর একটা টাকা দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে 2 এর থেকে 1 মাইনাস করলে 100% রিটার্ন আমি পাবো 10 বছরে। ওকে, 10 বছরে আমি 100% রিটার্ন পাবো, 100% রিটার্ন পাচ্ছি 10 বছরে। ওকে, 8 গুণ মানে 8-এর থেকে 1 কম, 700% আমার রিটার্ন পেতে হবে। তাহলে 100% যদি আমি 10 বছরে পাই, তাহলে 700% কত বছরে পাবো, 70 বছরে পাবো। 100% যদি আমি 10 বছরে পাই, তাহলে 700% কি 70 বছরে পাবো। এখানে বলছে 8 গুণ হবে কত বছরে, 70 বছর হবে। ঠিক আছে, অপশন নেই। আচ্ছা, এখানটা একটা মনে হয় মিস্টেক আছে, এখানটা নির্দিষ্ট সরল সুদ না, নির্দিষ্ট যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হতো, চক্রবৃদ্ধি সুদ হতো। যদি একটি নির্দিষ্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সুদের হারে 10 বছরে একটি টাকা দ্বিগুণ হয়, তাহলে ওই একই টাকা একই সুদের হারে যোগফলটি 8 গুণ হবে কত বছরে। তখন কোশ্চেনটাকে, তখন অ্যান্সারটা কি হতো দেখো, 10 বছরে একটা টাকা দ্বিগুণ হচ্ছে মানে 2 গুণ হচ্ছে, 8 গুণ যে হচ্ছে, 8 গুণটাকে এই যে দ্বিগুণ হচ্ছে এর পাওয়ার আকারে আমরা লিখবো। তাহলে 2 এর কিউব লেখা যায়, যেটা পাওয়ার হলো 3টাকেই 10 দিয়ে গুণ করে দাও, 30 বছরে ওই টাকাটা 8 গুণ হবে, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট আনসার। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বলছি, 10 বছরে দ্বিগুণ হচ্ছে একটা টাকা, পরের 10 বছরে এই টাকাটা দ্বিগুণ হবে মানে 4 টাকা হবে, তারপরের 10 বছরে এই টাকাটা দ্বিগুণ হবে মানে 4 দুগুণে 8 টাকা হবে। তাহলে বাদে গিয়ে 30 বছর টাকা কত 8 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার তাহলে 30। ঠিক আছে, ওটা সরল সুদের জায়গায় কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। ওকে, ক্লিয়ার? আশা করি কোনো ডাউট নেই। চল নেক্সট কোশ্চেন। যখন কোনো জিনিসের দাম 10% কমানো হয়, তখন তার বিক্রি 60% বৃদ্ধি পায়, তাহলে রাজস্বের ওপর এর নেট প্রভাব কি হবে? ওকে, দেখো প্রথমে প্রাইস, তারপরে হচ্ছে আমাদের সেলিং দেখবো, তারপরে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে। প্রাইসটা কি বলেছে, 10% কমানো হয়েছে, 10% মানে 10 টাকার জিনিসকে আমি এখন 9 টাকায় বিক্রি করছি। আর বিক্রি কি 60% বৃদ্ধি পেয়েছে, 60% ফ্র্যাকশনাল ভ্যালু কত, 3/5, মানে 5 টাকা যদি আগে বিক্রি হতো, মানে 5টা জিনিস যদি আগে বিক্রি হতো, এখন আমার 5 আর 3 8টা জিনিস বিক্রি হচ্ছে। ওকে, তাহলে সেলিং কি হচ্ছে, 5 থেকে 8 হয়েছে। তাহলে ফাইনাল আমাদের কি হবে, 5 10 50 টাকার জিনিস
8 নং 72 টাকা এখন বিক্রি হচ্ছে, মানে আগে যদি আমার 50 টাকা জিনিস বিক্রি হতো, এখন আমার 72 টাকা জিনিস বিক্রি হচ্ছে। ক টাকা বিক্রি বৃদ্ধি পেয়েছে? 22 টাকা বৃদ্ধি পেয়েছে। 22 টাকার বিক্রি বৃদ্ধি পেয়েছে। আগে বিক্রি করতাম 50 টাকার মধ্যে, শতকরা কত ইন্টু 100% সেল বৃদ্ধি হয়েছে। 50 দুগুণে 100, 22 দুগুণে 44%। তাহলে আমার 44% লাভ বৃদ্ধি পাবে। তার মানে 3 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। মানে এটাই হচ্ছে তোমাদের মানে স্ট্র্যাটেজি আর কি, যে যখন দেখো না কিছু কম দামে জিনিস দিচ্ছে, তখন ওদের বিক্রি অনেক হয়ে যায়, এই জন্য অল ওভার তাদের লাভই হয়, আর লাভ যেটা সেটা হিউজ পরিমাণে হয়। ওকে, সামান্য দেখো 10% কমিয়েছে, যখনই আমরা দেখি কোথাও 10% ডিসকাউন্ট দিচ্ছে, তখনই সেখানে বেশি বিক্রি হয়। তো বিক্রি যে 60% বেড়েছে, লাভ দেখো 44% বেড়ে গেছে। ওকে, চলো লাস্ট কোশ্চেন। একটি পণ্যের দাম 20% বৃদ্ধি পেয়েছে, কিছু সময় পর তা 15% হ্রাস পেয়েছে, তাহলে দামের মোট পরিবর্তনের শতাংশ কত? আচ্ছা, প্রথমে একটা জিনিসের দাম বাড়লো, পরে একটা জিনিসের দাম কমলো, তাহলে মোট আমার চেঞ্জ কত হয়? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। এটা আমাদের দুটো সাকসেসিভের ফর্মুলা। প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, পরে আমার 15 কমেছে, তারপরে কি হবে 20 ইন্টু -15 বাই 100। 20 দিয়ে করলে 5, 5 দিয়ে করলে 3, তাহলে -3। 20 থেকে 15 বাদ দিলে 5, 5 থেকে 3 বাদ দিলে 2%, তাহলে 2% আমার চেঞ্জ হবে, মানে কোনটা? 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম নেই তোমাদের ক্লাসে। ওকে, একটা ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট করছি, যদি কেউ একদম বেসিক থেকে ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ দেখতে চাও, মানে বেসিক থেকে মানে একদম জিরো থেকে তোমাদের শুরু করানো হবে শেখানো, তো তোমাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি কিছুদিন আগেই। এখানে একদম বেসিক থেকে সমস্ত চ্যাপ্টার ধরে ধরে তোমাদের ফার্স্টে কনসেপ্ট শেখানো হবে, তারপরে তার সাথে সাথে প্র্যাকটিস করানো হবে, এবং উইকলি বেসিসে তোমাদের মিক্সড প্র্যাকটিস ক্লাসও করা হবে, যাতে সামনেই যদি তোমাদের কোনো এক্সাম হয় সেখানেও যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে তোমাদের ক্লাস করানো হবে, লাইভ কনসেপ্ট ক্লাস তোমাদের করানো হবে, মানে যেই যে চ্যাপ্টার ওয়াইজ যে কনসেপ্ট ক্লাসগুলো হবে সেটা লাইভ হবে আর কি, তোমরা লাইভ দেখতে পারবা। কেউ দেখতে না পারলে পরে সেটা রেকর্ডেড ফর্মেও পেয়ে যাবা, কিন্তু লাইভও তোমরা দেখতে পারবা। ক্লাস নোট প্র্যাকটিস পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, ফ্রি মক টেস্ট, সেকশনাল টেস্ট তোমাদের দেওয়া হবে, বেসিক থেকে অ্যাডভান্স ম্যাথ, মানে একদম বেসিক থেকে যদি বলি শতকরা, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে নাম্বার সিস্টেম থেকে শুরু করে অ্যাডভান্সে যদি জিওমেট্রি, মেনসুরেশন, 2D মেনসুরেশন, 3D মেনসুরেশন, তারপরে অ্যালজেব্রা ফ্যালজেব্রা, সব কিছু তোমাদের এই ব্যাচে প্রোভাইড করানো হবে। ঠিক আছে, এই ব্যাচটা তোমাদের মানে বেসিক্যালি আর কি ডিজাইন করা হয়েছে এসএসসি, পিএসসি, রেলওয়ে রিলেটেড আর কি, কিন্তু ব্যাংকিংয়েরও যদি তোমরা বলো মোটামুটি 60% মতো অ্যাপ্রক্সিমেটলি তোমাদের সিলেবাস এইখান থেকে কভার হয়ে যাবে। কিন্তু কেউ যদি সিরিয়াস ব্যাংকিং অ্যাসপিরেন্ট হও, তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের জন্য এই ব্যাচটা পুরোপুরি না, কারণ এখানে ব্যাংকের মতো প্র্যাকটিস করানো হবে না। ব্যাংকে তোমাদের প্র্যাকটিসের খুব দরকার, টাইমের খুব শর্টেজ থাকে, তো ব্যাংকিং এর মতো এখানে প্র্যাকটিস হবে না। তো ব্যাংকিং যদি ভাবো না আপাতত কনসেপ্ট শিখে নি, বাকি এক্সামগুলোও দেবো, তাহলে তোমাদের জন্য খুব কাজে লাগবে আর কি ব্যাচটা। ওকে, এই ব্যাচটা নেওয়ার জন্য এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পুরো ব্যাচটার প্রাইস তোমাদের 299, মানে পুরো ফাউন্ডেশন ব্যাচটা তোমরা 299 এ পেয়ে যাবা, এর সাথে সাথে ফাউন্ডেশন ব্যাচের সাথে তোমরা প্র্যাকটিসও পেয়ে যাবে আর কি। ওকে, তো যদি কেউ পারচেস করতে চাও এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আজকে ক্লাসটা ভালো লাগলে প্রত্যেকে বলবো ক্লাসটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, বাই।